ভারতের সাথে সব সম্পর্ক অনেকটা বলা হচ্ছে ছিন্ন করা দরকার। জামায়াত কি মনে করে? শোনেন, ভারতের সাথে ভাইয়ের কথাটা কাক বললেন, ভারতের জনগণের সাথে আমাদের কোনো বিরোধ নেই। আবার ভারত যখন বলা হয় এটাকে কিন্তু কখনোই ধরা হবে না ভারতের জনগণের সাথে আমাদের কোনো বিরোধ। আমাদের বিরোধটা কার সাথে? সাউথ ব্লকের সাথে। সাউথ ব্লককে যে তার নেইবারিং কান্ট্রিগুলোর জন্য তার পলিসি মেকিং করে, এবং এই পলিসি মেকিংয়ে তাদের উদ্ধত্ততা দেখেন আপনি। আজকে আমাদের দেশে স্টিল নাও 7.5 লক্ষ ভারতীয়রা লিগাল এবং ইলিগাল চাকরি করে যাচ্ছে। 7.5 লক্ষ, এবং সেটা তো চাকরি করতেছে আমার ঢাকা, চিটাগাং এগুলো জায়গাতে। কোথাও এই অভিযোগ করে কিন্তু প্রমাণ দেখাতে পারি না 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 কি কথা না 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 আপনি এর প্রমাণ আছে ইয়ার কাছে, এই প্রবাসী কল্যাণ মিনিস্ট্রিতে আছে। আমাদের কথা হলো যে সরকারের কাছে আমি তো বললাম যে আমরা কি কোনো জায়গায় ঘ্রাও করছে ইন্ডিয়ার দেখে পার করি না। প্রশ্ন হচ্ছে যে তারা যে নেকেডলি তারা কি করলে হাদি বিচারের কথা বললো, হাদি হত্যার পিছনে ভারতে আধিপত্যবাদ দেয়, এবং সে কি করলো, একটা লোক যে হত্যা করে গেল তাকে শেল্টার দিচ্ছে, আর একটা ছেলে খেলতে গেছে তাকে সেখান থেকে আপনি বের করে দিচ্ছেন। তার মানে কি ইউ প্রমোট টেরোরিজম, বাট ইউ আর অ্যাক্টিং এগেনস্ট দ্য কি, আপনি কার এগেনস্টে? সেটা স্থিতিশীলতার এগেনস্টে। তো ভারতের চরিত্রকে চেঞ্জ করতে হবে। এদেশের মানুষের সাথে ভারতের মানুষের যে সম্পর্ক, সেই সম্পর্কটাকে কি করতে হবে, আবার কানেক্ট করতে হবে। কোনো পার্টিকুলার দলকে না, কোনো পার্টিকুলার দলকে মনস্টার বানানোর জন্য যদি চিন্তা করে তাহলে সেটা আমার জন্য ক্ষতি, তাদের জন্য ক্ষতি। এবং আমি আপনার মাধ্যমে এটা জানাতে চাই যে নিকারজনক কাজ করছে, এই নিকারজনক কাজের আমরা ধিক্কার দিই। এই জন্য আইপিএল আমাদের এখানে দেখানো বন্ধ করছে। আমার কাছে মনে হচ্ছে এটার চেয়ে ভারতকে স্ট্রং মেসেজ দেওয়া উচিত ছিল যে তুমি আমার লোককে পাঠিয়ে দিছো, এটা পৃথিবীর বিভিন্ন দেশে করে, তো অতএব তোমার লোককে আমি এখানে কি করতে দিব না, কাজ করতে দিব না। এটা যদি আরো বেশি হতো তাহলে মনে হয় এই মানে জবাবটা আরো বেশি কি হতো, করা হতো। এবং আমি এটাই দাবি জানাই, বাংলাদেশে যে সকল লোক, ইন্ডিয়ান লোক, ইললিগাল হোক আর লিগাল হোক, যারা টেকনিক্যাল না, টেকনিক্যাল ছাড়া, আবার বলে দিচ্ছি, টেকনিক্যাল ছাড়া যেসব লোক আছে তাদেরকে এদেশ থেকে চলে যাওয়ার জন্য এই সরকারের ইমিডিয়েটলি আহ্বান জানায়। দ্বৈত নাগরিকত্বের প্রশ্নে এটা আগেও ছিল, ঋণ খেলাপিদের প্রশ্নে আগেও ছিল। আমি ঋণ খেলাপি, ধরুন গরিব মানুষ ঋণ খেলাপি, আমার ধরুন 1 কোটি টাকা বা 50 লক্ষ টাকা ঋণ, বাট আমি বড় উকিলের কাছে যাওয়ার ক্ষমতা নাই। আরেকজন ঋণ খেলাপি, উনি 500 কোটি টাকা ঋণ খেলাপি, আমার ভাইয়ের মতো বড় উকিলের কাছে যাবে, ও গিয়া 50 লাখ টাকা দিবে, ফিস দিবে, ভাই ম্যানেজ করবে, ম্যানেজ করে বলবে যে বাতিলটা বৈধ হয়ে যাবে, তাকে ঋণ খেলাপি ঘোষণা করে দেবে। আসবো আপনার কাছে। শাহরিয়ার কবির, আপনি কি মনে করেন যে বিভিন্ন জায়গায় রিটার্নিং কর্মকর্তাদের যে মানে কি বলে নীতি, দ্বৈত নীতির কথা বলা হচ্ছে বিভিন্ন প্রার্থীরা, আপনি কি মনে করেন যে এর মধ্যে আবার এনসিপির যে নেতা হাসান আব্দুল তিনিও বলেছেন এই যদি অবস্থা হয় তাহলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কয়টা আসন দরকার বলে দিলে হয়, নির্বাচন দরকার নাই। আসলে কি এরকম পরিস্থিতি তৈরি হয়েছে কিনা আদৌ? ধন্যবাদ আপনাকে, আপনার মাধ্যমে আপনার টিভি সমস্ত দর্শকদেরকে সালাম ও শুভেচ্ছা, এবং আপনাদেরকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আবেগ একটা জিনিস, বাস্তবতার একটা জিনিস। আপনার লাস্টের প্রশ্নটা প্রথম উত্তর দিই। আমি এর আগেও বলছি, তারেক রহমান হচ্ছে জিয়াউর রহমানের সন্তান। তিনি কে? শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। বাংলাদেশ কিন্তু অনেক সেনাপ্রধান আসছে, এরশাদ সাহেব আসছে, কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন আমরা বলি তখন কিন্তু এরশাদ সাহেবের সাথে একটা আকাশ পাতাল পরিমাণ ব্যবধান। তাহলে এই ব্যবধানটা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানই তৈরি করছেন। সেটা কি? তার ভারতীয় আধিপত্যবাদ, তার ইসলামের প্রতি সম্মান, তাই ইসলামকে, আল্লাহকে যেভাবে ধারণ করাইছে আমাদের কনস্টিটিউশনে এইটা। এবং তারই ফলশ্রুতিতে কিন্তু 91 সালে মিরাকলটা কি ছিল? মিরাকলটা ছিল একই অবস্থান, তার স্ত্রী, তার সহধর্মিণী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার একই অবস্থান ছিল, এবং তিনিও কিন্তু কখনো কম্প্রোমাইজ করেনি। আমরা একটু, আপনি আসার আগে আমরা গল্প করতেছি, শোনেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে প্রধানমন্ত্রী, উপরাষ্ট্রপতি এগুলো করারও অফার দেওয়া হয়েছিল। এরশাদ সাহেব এগুলো করারও অফার দিয়েছিল। যে আজকে তো মানুষ 1 বিঘা জমির জন্য, পূর্বাচলের জন্য কত কি করে, আর উনি ওই বাড়িটা সরকারের, মইনুল হোসেন রোডের ওই বাড়িটা কিন্তু বলেনি আমার নামে লিখে দাও। সে কিন্তু সরকারের যে 32 নম্বরের কথা যদি আমি বলি, 32টা তাতে অ্যালটমেন্ট হয়েছে, উনি ওই বাসাটাই সরকার দিছে, যতদিন উনি থাকবেন শহীদ রাষ্ট্রপতির পত্নী হিসাবে সেই জন্য থাকবেন। দেখেন, সে কিন্তু কোনোদিন বলেনি আমাকে একটা ঢাকা শহরে একটা প্লট দাও, আমাকে নিয়ে নাও, মানে এই বিক্রি হওয়ার এই জিনিসটা ওনার ছিল না। এই যে রক্তের ধারাবাহিকতা হচ্ছে তারেক রহমান এখানে।
এখন তারেক রহমান সাহেবকে কয়টা সিট চান না চান এই ধরনের কথাটা মনে হয় এইভাবে আমাদের কারোই বলাটা বলা উচিত কাম্য নয়। জি। এখন আপনার প্রশ্নে উত্তর আসিস, প্রশাসন তুমি কার? আমার কাছে মনে হয় প্রশাসনের 60% হচ্ছে দিল্লির। প্রশাসনের একদম স্পষ্ট হচ্ছে এই প্রশাসনের উপরে আজকের সরকারের কোনো রূপ কন্ট্রোল নাই। কেন? আপনি একটা জিনিস দেখেন, এই সরকার এই প্রজ্ঞাপন দিলেন, কবে প্রজ্ঞাপন দিলেন? 12ই মে 2025। এই প্রজ্ঞাপনের লাস্টে কি বলা আছে দেখেন, আওয়ামী লীগ এর সকল অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠন, সহযোগী মানে হচ্ছে 14 দল, ভাতৃপ্রতিম সংগঠন মানে মহাজোট, সকল প্রকার যাবতীয় কর্মকাণ্ড নিষিদ্ধ করা হলো। 248টা জায়গায় জাতীয় পার্টি কি দিলেন? নমিনেশন সাবমিট করলেন যাদের কর্মকাণ্ড নিষিদ্ধ, এবং সেই 248টা নমিনেশনকে কি করলেন? এই রিটার্নিং অফিসাররা কি বলে দিলেন? বৈধ বলে দিলেন। তার মানে সরকারের যদি কন্ট্রোল থাকে তাহলে এটার ফোর্স অফ, ভাই শিক্ষক ভাই জানে, প্রজ্ঞাপনের ফোর্স অফ লয়ের যেটা, সেটাই হচ্ছে এটা কনস্টিটিউশন দিয়ে বলে দিচ্ছে। তাহলে আপনি আচ্ছা, দ্বিতীয় কথা তার একটা অবাক করা দেখেন, আমি ম্যাজিস্ট্রেট হলাম, তাহলে একটা মেয়েকে যদি আমার সামনে নিয়ে আসে, আমি প্রথম কথায় জিজ্ঞাসা করবো কি তার এনআইডি আছে কিনা। কারণ তার যদি বয়স 21 বছর হয়, তাহলে আমি প্রথম কথায় জিজ্ঞাসা করবো তার এনআইডি আছে কিনা। ধরে নেন এনআইডি যদি না থাকে, তাহলে আমার কিন্তু প্রথম ডাউট হবে এনআইডি নাই কেন। তাহলে হয় তার বয়স এনআইডি করার মতো হয়নি, তাহলে আমি কি চাবো? জন্ম নিবন্ধন চাবো। একটা মেয়েকে আপনি 9 দিন জেলখানায় রাখলেন, 9 দিন, আপনি তার রিমান্ডের আবেদন করছেন কিসের জন্য? 50,000 টাকা চাঁদার জন্য। 50,000 টাকা চাঁদার দাবিতে কোথায় রিমান্ড শুনানি হয়? আচ্ছা হলো, আপনি রিমান্ড যে দিলেন, একবার আপনি চিন্তা করলেন না যে এই 21 বছর যে এখন যেটা বাড়াইছে 17কে 21 করা হয়েছে, তা আপনার একটা কমন সেন্স নেই? আমরা একটা মেয়েকে দেখলে তো আমি বুঝি ইন্টারমিডিয়েট পড়া একটা মেয়ে কিভাবে 21 বছর হয়। ইন্টারমিডিয়েট একটা মেয়ে পড়ে তারই। তাহলে কথা হচ্ছে সরকারের কন্ট্রোলটা কোথায় নাই? ওই যে পুলিশ যেটাকে 17 থেকে 21 করলো, পুলিশের উপর নাই। সরকারের কন্ট্রোলটা কার উপর নাই? দেখেন ওই যে লোকটা রিমান্ড দিল যে ম্যাজিস্ট্রেট, তার উপরে নাই। এবং আরেকটা জিনিস দেখেন, রিমান্ড হলো সকালবেলা 12টার সময়, তাই না? এটা সার্টিফাইড কপি লাগে, ভাইও ভালো জানে, একটা সার্টিফাইড কপি পাইতে জেনারেলি 1 দিন লাগে। এই সার্টিফাইড কপি তাড়াতাড়ি আসলো, সার্টিফাইড কপির পরে বিকালবেলা শুনানি হলো, একটা অবৈধ যে জিনিসটা দেওয়ার কথাই না সেটাকে অবৈধ ঘোষণা করলেন। এজন্য সরকারকে আমি সাধুবাদ দিই। কিন্তু যে প্রক্রিয়াতে হলো, সরকারের যদি কন্ট্রোল থাকতো এই প্রক্রিয়াতে যাওয়ার কোনো দরকার ছিল না। কি কারণে এই কথাটা বললাম? দেখ, জুলাই যোদ্ধাদের উপর আপনি প্রমিস করলেন যে তারা যোদ্ধা, তারা এরপর বাতিল হয়েছে, জামিনও তো হয়েছে। হ্যাঁ, আমার কথা জামিন হবে কেন? আপনি তো যেখানে প্রথম দিনই শপথ করছেন জুলাই সনদে যে এদেরকে ইন্ডিমিনিটি দেওয়া হবে, 73 সালে যে ইন্ডিমিনিটি দেওয়া হয়েছে, 75-এ যে ইন্ডিমিনিটি দেওয়া হয়েছে, সেই ইন্ডিমিনিটি দেওয়া হবে। এই কথা বলার পরও, এই এসআরও থাকার পরও প্রশাসন আপনার কথার বাইরে, আপনি তো ঋণ খেলাপির কথা বলেন, তারা একটা মেকানিজম তৈরি করতেছে 2008-এর মতো একটা ইলেকশন করা যায় কিনা। এটা আপনার এটা আমার মন্তব্য। একটা প্রশ্ন যে তারেক রহমানকে নিয়ে যেটা বললেন আপনি, যে যিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়ার রক্তধারা হয়ে তিনি এসেছেন, আপনি একটা ভিডিওতে বলেছেন তারেক রহমান যদি কোনো দাসখত দিয়ে আসে তাহলে তার মৃত্যু খুবই কাছাকাছি। আপনার কি মনে হয় তিনি কোনো দাসখত দিয়ে এসেছেন? না, এই কথাটা আমি বলছি, আগে বলছি, যদি আমি বলছি আমি বিশ্বাস করি না এই কথাটুকু ওখানে আসেন। আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করতে চাই না। কেন বিশ্বাস করতে চাই না? ভাইরে, পৃথিবীতে সব কিছুর আগে বাবা মা। আর যে মা এই দেশকে আগে ধারণ করছে এবং করে এই দেশকে আঁকড়ায় ধরেছিল শেষ দিন পর্যন্ত, নিজে প্রয়োজন হয়েছে জেলখানার মতো, তার মাকে আমি তার চেয়ে বেশি ভালোবাসবো, এটা হতে পারে না। কিন্তু আমার কথাটা কি দেখেন, তার বাবাকে মেরে ফেলে দিয়েছে কে? ইন্ডিয়া, এটা তিনি জানেন। তার মাকে ক্ষমতা থেকে 2006 সালে ফেলে দিয়েছে ইন্ডিয়া, এটা তিনি জানেন। 2008 সালে তাদের 2 ভাইয়ের মুক্তির বিনিময়ে খালেদাকে জিম্মি করে 2008 সালে ইলেকশনে নিয়ে গেছেন, এটাও উনি জানেন। গত 3টা ইলেকশনে তার দলের কোন কোন নেতার কারণে আন্দোলন চাঙ্গা হয়নি, এবং বেগম খালেদা জিয়া দেশনেত্রী যেভাবে নির্যাতিত হয়েছে সেভাবে কোনো প্রবল আন্দোলন তৈরি করা যায়নি ইন্ডিয়ার ইশারায়, এটা উনি জানেন। সো সবকিছু তো ওনার জানা, তারপরে আমি কেন বিশ্বাস? কিন্তু আমাদের খটকাটা কোন জায়গায়? আজ পর্যন্ত দল হিসাবে বিএনপি আনন্দবাজার পত্রিকার কোন স্টেটমেন্ট দেননি, যে আনন্দবাজার পত্রিকা যেটা ক্লেম করছে সে তো রিউমার ছড়াবে, তাহলে রিউমারের আমাকে তো পাল্টা জবাবটা দিতে হবে। বা এই 300 ফিটে যখন দেশনেত্রীর সন্তান আসলেন, তিনি প্রথম দিনে বলতে পারতেন যে আমাদের, কিন্তু সেটা কি হয়েছে সেটা আমি কেন আপনাকে বললাম,
গতদিন যখন ইয়ার সাথে বসছেন এবি পার্টির আমাদের ফুয়াদের সাথে বসছেন, তখন কিন্তু উনি এই কথাটা বলছেন যে আমাদেরকে স্ট্যান্ডিং এক জায়গায় দিতে হবে, সেটা জুলাই সনদের। আর জুলাই সনদটা হচ্ছে কি ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে, কিন্তু জনগণকে জানানোটা অ্যাজ এ রাজনৈতিক নেতা হিসেবে তার কর্তব্য। যতক্ষণ না জানাচ্ছে ততক্ষণ কিন্তু এই ধোঁয়াশাটা থাকবে। আর লাস্টের কথাটা বলছি কেন, মৃত্যু ভারত যখন আপনাকে সমর্থন করবে তখন তার স্বার্থ, তার স্বার্থের উল্টা দিকে আপনি চলে গেলে সে আপনাকে কোনোদিন টিকে থাকতে দিবে না। সে কারণে আপনি সন্দেহ করেছেন, আশঙ্কা করেছেন। জনাব মোশাররফ আহমেদ ঠাকুর, এনসিপির শীর্ষ নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি, আমি এভাবে বলি, তারেক রহমানের সাথে আসলে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে প্রায় বিভিন্ন দল, ব্যবসায়ী নেতা বিভিন্ন প্রশাসন থেকে যাচ্ছেন দেখা করতে, বিশেষ করে বেগম খালেদা জিয়ার পরলোক গমনের পরে বেশিরভাগের শোক সমবেদনা জানাতে যাচ্ছেন, শোক বইয়ে স্বাক্ষর করতে যাচ্ছেন, সেই সাথে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দিকে সাথে দেখাও করছেন। এখন এনসিপি শীর্ষ নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছেন বিএনপির সঙ্গে এনএসআই প্রধানের মিটিং নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন বলে তিনি মন্তব্য করেছেন। প্রশ্নটা হলো, এইরকম একটা গোয়েন্দা প্রধান একজন রাজনৈতিক দলের সাথে নেতার সাথে দেখা করতে পারে কিনা, আর দেখা করাটা কতটা নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন হয়েছে বলে আপনি মনে করেন? ধন্যবাদ আপনাকে। দেশে একটা নর্মাল অবস্থা বিদ্যমান নেই। নর্মাল অবস্থাতে বিদ্যমান থাকে গত 70 বছরের বেশি, 47 থেকে এই পর্যন্ত কোনো স্টোরিতে দেখবেন না যে প্রধান উপদেষ্টা, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী এই টাইপের কোনো ব্যক্তির সাথে প্রধান বিচারপতি কখনো সাক্ষাৎ করেছেন তার বাড়ির বাসভবনে গিয়ে। নাম্বার 2 হচ্ছে তারেক রহমানের নিরাপত্তাজনিত কতগুলো বিষয় এখন তো বিদ্যমান, যেটা গভর্নমেন্ট কনসার্ন। আমাদের ভাইয়েরাও যেটা বলেন যে আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে যদি তারেক রহমানের অবস্থান হয়, বিএনপির অবস্থান হয়, বিএনপি আধিপত্যবাদের সাথে আপোষ করলে 2014 সালে সুজাতা সিং এসে এরশাদকে ধরে জেলে পাঠিয়ে দিত না। জেলে মানে বলছে, আপনি দেখেন এরশাদকে কীভাবে বললো যে এরশাদকে ইয়াতে নিয়ে যাওয়া হচ্ছে, তিনি অসুস্থ হয়েছেন, তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। দুই দিকে ডিজিএফআই লোকজন, দুই দিকে তাকে মাঝখানে বসিয়ে ডিজিএফআই লোকজন তাকে পিস্তল ধরে রাখছে। আমরা বগল দাবা করে নিয়ে সিএমএইচে বন্ধ করে দিয়ে দিল। আমরা শুনছিলাম যে মাঝে মধ্যে তাকে গলফ ক্লাবেও সশস্ত্র প্রহরা এনে গলফ খেলতেও দিয়েছে। ইলেকশন হলো, তাইলে 2014-তে বিএনপি যদি বলতো শুধু যে আমরা আওয়ামী লীগের সাথে আপোষ সফা করে থাকবো, তাইলে ইলেকশনটা মোটামুটি জেনুইন হতো, বিএনপি ক্ষমতার জুনিয়র পার্টনার হতে পারতো, 110-20 সিট নিয়ে এরকম হতে পারতো। বিএনপিটা কবুল করে নাই। 2018 সালে যদি বিএনপি শুধু একটু হালকা পাত্তা কবুল করতো, তাইলে বেগম খালেদা জিয়াকে জেলখানায় যেতে হতো না। এবং আজকে সবাই যেটা মনে করছেন যে বেগম খালেদা জিয়ার উপর স্লো পয়জনিং করা হয়েছে, এটা আর শিকার হতে হতো না। এবং তাকে প্রায় 2 বছরের বেশি 25 মাস তাকে জেল খাটতে হতো না। জেলে এবং নির্জন কারাবাসে। আপনি বাইরের কাছে আলাপ করেন যে সলিডারি কনফাইনমেন্ট, তো সলিডারি কনফাইনমেন্টে একসাথে কাউকে 15 দিনের বেশি সলিডারি কনফাইনমেন্ট দেওয়া যায় না। এমনকি সিআরপিসির এই সেকশনটা পরে সংশোধন করা হয়েছে, মাসের শেষ এবং মাসের শুরু এটা একত্রে। আগে জেলারা করতো যে ঠিক আছে মাসের শেষ 15 দিন দিলাম, মাসের প্রথম 15 দিন দিলাম, তাহলে 1 মাস সলিডারি কনফাইনমেন্টে থাকবে। এইটাকেও তারা রদ করছেন। তো খালেদা জিয়াকে, দেশনেত্রী খালেদা জিয়াকে প্রায় 25 মাস সলিডারি কনফাইনমেন্টে রাখা হয়েছে, যা সম্পূর্ণ আমার দেশীয় আইন এবং আন্তর্জাতিক আইনের বিরুদ্ধে। তো এই জন্য আমি আপনাকে শেষ কথা বলি যে দিল্লির সাথে বিএনপি হোক আর যেই ক্ষমতায় আসুক, দিল্লির সাথে একটা সম্পর্ক লাগবে, কিন্তু এই সম্পর্কটা হবে সমতা, ইনসাফের ভিত্তিতে। এই সম্পর্কটা হবে ন্যায্যতা। এর এক চুল নিচেও না, এক চুল উপরেও না। আমার স্বার্থ হচ্ছে সবার আগে। আমার স্বার্থের কথা বললে যদি দিল্লির বিপক্ষে যায়, সেটা দিল্লির বিপক্ষে যাবে। বাট আমি দিল্লির বিপক্ষে না, আমার স্বার্থ হচ্ছে, আমার বাংলাদেশের মানুষের স্বার্থ হচ্ছে সবার উপরে। এর জন্য দিল্লির
পক্ষে গেল না বিপক্ষে গেল, এটা আমি কনসার্ন। মিস্টার শাহরিয়ার, একটি প্রশ্ন বারবার একটা মানুষ জনমনে একটা প্রশ্ন বারবার উঠছে যে জামায়াত আমির যে বার্ষিক আয়ের একটা হিসাব তিনি দিয়েছেন হলফনামায়, তার মাসিক আয় হচ্ছে 30,000 টাকা, আর তিনি তার একটা সিলেট একটা ডুপ্লেক্স বাড়ি আছে, তার মূল্য নির্ধারণ করা হয়েছে 24 লাখ টাকা। আপনি এই তথ্যটা কতটা বিশ্বাসযোগ্য বলে মনে করেন? আবার যদি একটা প্রশ্নের সাথে যুক্ত করে দিই, রাজধানীতে 30,000 টাকা দিয়ে একজন বা ফ্যামিলি নিয়ে বসবাস করা কতটা সম্ভব? আচ্ছা, ধন্যবাদ আপনাকে এই প্রশ্নটা করার জন্য। আমি চাচ্ছিলাম যে কেউ প্রশ্নটা করুক, প্রশ্নের উত্তরটা দিই। প্রথম জিনিস বলে দিই, আমিরে জামাত, জামাত ইসলাম হচ্ছে এমন একটা সংগঠন যে আমিরে জামাতকে রাজনীতি করার জন্য দল তাকে বেতন দিবে, নাম্বার 1। নাম্বার 2, মানে দলের পক্ষ থেকে বেতন দিবে। দ্বিতীয় কথা হলো, উনি কিন্তু ফ্যামিলি নিয়ে এখানে থাকেন না। এটাও বোধহয় সবার জানা উচিত। ওনার ফ্যামিলি থাকে সিলেটে, এবং আর একটা জিনিস বলে দিই, গরমের মধ্যে আমার খুব গরম লাগতেছে, আমি খালি বারবার তাকাচ্ছি এসির দিকে, উনি এসি বন্ধ করে বসে আছে। আপনি যেভাবে বসে আছে, আমি জামাত ওখানে বসে আছে, আমি এখানে বসে, আমি বারবার ওদিকে তাকাচ্ছি, আমার কি গরম লাগতেছে। তখন শোনেন, একটা মানুষ 30,000 টাকা বললেন না, উনি সারাদিন জানেন, আমি জানি না, আপনাদের বলে, উনি একবেলা ভাত খান, ওনার চলাফেরা যদি আপনি একদিন ওনার সাথে চলেন, ওনার ইনকামের মানে ওনার খরচের কথা লিখেছেন নাকি পুরো ফ্যামিলির? না, এখানে কথাটা হচ্ছে, জানেন কিনা, ওনার মেয়েরা ডাক্তার, ওনার ওয়াইফ ডাক্তার, উনি ডাক্তার। এই কথাটা হঠাৎ করে আসলো, শোনেন, ইস্যু বানানোর জন্য। এটা আপনারা সবাই জানেন এই প্রশ্নটা কে করছে। এই প্রশ্নটা করছে হচ্ছে একজন সাংবাদিক সাহেব, এবং ওনাকে এই প্রশ্নটা কি জন্য করানো হয়েছে দেখেন, সেটা আমি বলে দিচ্ছি। বিএনপি এবং জামাতের মধ্যে একটা বিভেদ তৈরি করার জন্য। কারণ জামাতের আমির নিয়ে যখন 30,000 টাকার কথা উঠছে, তখন জামাতের যারা আছেন তারাও পা ফেলবেন, তারাও বলবেন যে তারেক জিয়া কোথায় থেকে টাকা ইনকাম করে। এই যে বিভাজনের রাজনীতির জন্য কিন্তু এই পারভেজ সাহেবকে ইন্ডিয়া ইউজ করছে। এখানে এটা কথা না। আপনি একটা জিনিস বলেন, একজন ডাক্তার, উনি একটা পার্টি করেন এবং জামাতে ভাই ভালো জানে, ক্যাডার ভিত্তিক দল, খালি জামাত ইসলাম না, কমিউনিস্ট পার্টিও, তারা কিভাবে চলবে, তাদের খাওয়া দাওয়া কিরকম হবে, এইটা পার্টি হচ্ছে তাদেরকে দেয়। দ্বিতীয় যে জিনিস, জামাত ইসলামের পার্টিতে তারা বেতনভোগী, এই জন্য এটা কিন্তু ফুল টাইম, ওটা কিন্তু পার্ট টাইম না। আমি যার ব্যারিস্টার, আমার একটা প্রফেশন, আর আমিরে জামাতের প্রফেশনই হচ্ছে সে কি রোকন এবং ফুল টাইম একজন পলিটিশিয়ান, রাজনীতিবিদ। এবং তার জন্য 30,000 টাকা যদি বলে থাকে, আমার ব্যক্তিগত, আমি তার সাথে চলে যতটুকু দেখছি, তার 30,000 টাকা খরচ হওয়ার কোনো জায়গা নেই। আচ্ছা, দ্বিতীয় কথা হচ্ছে, মেয়েরা, এই যে তাহের ভাইয়ের কথা, তাহের ভাইয়ের তো নিজের ইনকাম নাই, তার ওয়াইফের ইনকাম, তার ওয়াইফও ডাক্তার। তা আমার ফ্যামিলিতে যদি আমি ঘোষণা দিচ্ছি আমার 30,000 টাকা কামাই। এবং এই আরও একটা জিনিস বলি, ওনার মেয়েদের বিয়ে হয়ে গেছে, ছেলেও ডাক্তার, উনি আর ওনার ওয়াইফ। এবার আরও একটা জিনিস শোনেন, ওনার ওয়াইফ 2001 সালে এমপি ছিল, এবং উনিও হচ্ছে জামাতে ইসলামের মহিলা উইংসের পদধারী। তাহলে দুইজন মানুষ, দুইজনায় জামাতে ইসলামের ফুল টাইম কর্মকর্তা, তাদের টাকাটা খরচ হবে কোথায় থেকে? এখন দ্বিতীয় একটা জিনিস বলি, এইখানে এই ইন্টেনশনটা সবসময় বড়, যে এই কথাটা বলে একটা মানুষের অ্যাসানিসেন্ট করতে চাচ্ছেন না, এখানে বিএনপি আর জামাতের মধ্যে আপনি ডিস্টেন্স তৈরি করতে চাচ্ছেন। সো আমি আপনার মাধ্যমে সমস্ত জামাত যারা ডিস্টেন্স তৈরি করতে চাচ্ছে না, আপনাকে কথা বলিনি, আমি বললাম জামাতে ইসলামের কারো এই ফাঁদে পা দেওয়া হবে না। জামিরে জামাতে 30,000 টাকা বলছে, অতএব এটা তারেক জিয়া রহমান সাহেব কোথায় টাকা পান, কিভাবে এত টাকা দেন, এইদিকে যাওয়াই দেওয়া হবে না, সুযোগ তৈরি করে এটা করতে দেওয়া যাবে না। আমি মনে হয় প্রশ্ন উত্তর পেয়ে গেছি। আর একটা প্রশ্ন, যেহেতু অনেকগুলো প্রশ্ন, তারেক বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে আসার পর একটা রাজনৈতিক পরিস্থিতি অনেকে বলছে বিএনপির দিকে ঝুঁকে গেছে মানুষ, বিএনপি যেদিকে শক্তি সেদিকে মানুষ ঝুঁকে, এটাই স্বাভাবিক। সেই ক্ষেত্রে জামায়াতের সমীকরণটাও কি চেঞ্জ হয়েছে নাকি? কারণ জামায়াতের আমির দেখা করে তিনি বলছেন নির্বাচনের পরে তারা আবার বসবেন একই ইস্যুতে, সরকার কিভাবে গঠন করবে। অর্থাৎ যদি এভাবে ধরি যে জাতীয় সরকার গঠন করার পক্ষে চলে আসছেন, জামাত কি ভয় পেয়েছে? আচ্ছা, প্রথম কথা আপনাকে বলে দিই, যখন উনি লন্ডনে ফেব্রুয়ারি মাসে আমিরে জামাত তারেক জিয়া রহমানের সাথে দেখা করছিলেন, তখনও কিন্তু উনি জাতীয় সরকারের কথা বলছিলেন। এবং আর একটা জিনিস দেখেন, উনি বক্তব্য মানে বিএনপির কোনো এক ভাই বক্তব্যে বলছিলেন আমরা জামাত ছাড়া জাতীয় সরকার গঠন করব। আর জামাত ইসলাম তার রোকন সমাবেশে বলছিল আমরা সবাইকে নিয়ে করব, যে ভাই আমাদেরকে নিতে চায় না, মানে এইভাবে স্পষ্ট করে বিএনপিকে নিয়েও আমরা করব। সো আজকে তারেক রহমানের সাথে যে দেখা করে যেটা বলছে, এটা নতুন না। দ্বিতীয় কথা, দেশের স্ট্যাবিলিটির জন্য আগামী 5 বছর আমাদের একটা জাতীয় ঐক্যমত দরকার। আর আপনার প্রশ্নের একটা জিনিস বলি, আপনি দুইটা জিনিস দেখেন, আপনি 300 ফিটের জনসভাকে দেখেন আর জানাজাকে দেখেন। 300 ফিটের জনসভার জন্য 10টা ট্রেন ফ্রি দিছিল, অনেক হাজার হাজার বাস দেওয়া হয়েছে, কিন্তু
ভালোবাসার যে উপস্থিতি, আমি কিন্তু ঠাকুর ভাইকে কিন্তু অ্যাডপ্ট করিনি, যে বেগম খালেদা জিয়া তো মানুষের হৃদয়ের মণিখোটায় বসে আছেন, সেই জায়গাতে আপনি কেন, আমি তো বলতে চাই আমি তো জামাতকে ইসলামকে সমর্থন করি, কিন্তু তারপরও ওই জানাজাতে আমিও গেছি এবং আমিও কি করতেছি, যেহেতু ভারতীয় আধিপত্যবাদের জায়গায় জিয়াউর রহমান এবং খালেদা জিয়া এক, সেই জন্য আমি কিন্তু আপনার প্রথম উত্তরে বলছি যে যদি তারেক রহমান এই চিন্তা করে থাকে ভারতের সমর্থন ছাড়া আমি ক্ষমতায় যেতে পারবো না, তাহলে তার কেন বিএনপির রাজনীতি শেষ হয়ে যাবে, কারণ এটাই দেশের জনগণ মেনে নিবে না। এবং শেখ হাসিনা এখান থেকে চলে গেছে, এটা প্রমাণ হয়েছে ভারত কাউকে এদেশে ক্ষমতায় চিরজীবন রেখে দিতে পারবে না, আর সম্মতার ভিত্তিতে আমাদের সম্পর্কটা হতে হবে। জি, আমি আপনার ধন্যবাদ। আমি মোশাররফ আহমদ ঠাকুরের কাছে যেতে। মোশাররফ আহমদ ঠাকুর, এই কয়েকদিনের ঘটনা আমরা দেখেছি যে যাদেরকে কয়েকজন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে একজনকে গ্রেফতার করা হয়েছে, যেটা শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে উদ্ধত্যপূর্ণ আচরণের জন্য, কিন্তু এরপরে দেখলাম তারা আন্দোলন করে তাকে অনেকটা মুক্ত করে নিয়ে যাওয়া হয়েছে মাহাদিকে। কিন্তু সেই ফেসবুকে বিভিন্ন জায়গায় স্ট্যাটাস দেওয়ার কারণে আমরা দেখছি আনিস আলমগীর এখন জেলে। এই প্রশাসনের কি জায়গা দ্বৈত নীতি কেন, আপনার কি মনে হয়? আমি প্রথমত আমি কোনো সাংবাদিককে কথা বলার জন্য যতক্ষণ পর্যন্ত আমি মনে করি না কোনো ব্যক্তিকে গায়ে টাচ না করছে, আমি মনে করি না কথা বলার জন্য কাউকে গ্রেফতার করা দেওয়া উচিত। এক নম্বর, কথা বলার মধ্যে যদি ফৌজদারি যে অপরাধের যে কতগুলো উপাদান আছে এগুলি না থাকে, তো আমি আনিস আলমগীর সাংবাদিক মানুষ, সে বলছে, তো আমি তো মনে করি না, এখনও আমি মনে করি যে আওয়ামী লীগের যারা শুধুমাত্র খুন খারাপি লুটপাট ফৌজদারি অপরাধে লিপ্ত ছিল এদের ধরবে, জেলে দেবে, আর বাকি যেটা শুধুমাত্র রাজনৈতিক দর্শন রাজনৈতিক বিশ্বাস চর্চার জন্য কাউকে জেলে দেওয়ার দরকার আছে আমি মনে করি না। এক নম্বর, কারণ সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করে নেয়, আওয়ামী লীগকে সরকার বলছে আওয়ামী লীগের কার্যকলাপ নিষিদ্ধ, কার্যক্রম নিষিদ্ধ। এক, আসুন। দুই নম্বর হচ্ছে যে, আর যেহেতু আমার বাক ব্যক্তি সংবাদপত্রের স্বাধীনতা, আমার 37, 38, 39 অনুচ্ছেদ এখনো বহাল আছে সংবিধানের, এইগুলি হচ্ছে আমার সংবাদপত্রের স্বাধীনতা, 39 বাক ব্যক্তি বিবেকের স্বাধীনতা। তো বিবেকের স্বাধীনতার জন্য কাউকে এইভাবে বিনা বিচারে নিয়ে কেউ অ্যারেস্ট হতে পারেন, 506, 501 থেকে 6 পর্যন্ত মানহানিকর যদি কোনো ঘটনা হয়ে থাকে, এই পুরোটাই বেইলেবল সেকশন, পুরোটাই বেইলেবল। তো গেল, আমি মনে করি যে গুরুতর অপরাধের জন্য বেল দেওয়া যেতে পারে, বেল তো হইতেই পারে। যেমন সে আপনি শায়েস্তাগঞ্জের যে ছেলেটা, আমাদের উকিল সাহেব বলছেন মুখ ফসকে বলেছে, তার এই কথাগুলি বলা উচিত হয় নাই যে আমরা সন্তোষকে উল্টা করে ঝুলিয়ে পুড়িয়ে দিয়েছিলাম, এটা বলা উচিত হয়নি। তো এখন বাট ঘটনা তো ঘটেছে, ঘটনা তো হয়েছে, তো সেই ক্ষেত্রে জুলাই সনদের যে প্রটেকশন তার আছে, জুলাই সনদের প্রটেকশন আছে ওই সময়ের, তো এইসব মিলিয়ে, বাট জুলাই সনদকে এটা আমি ব্যবহার করার পক্ষে নই। এইরকম করে আমি 3,60,000 টাকা, 3,50,000 টাকা পর্যন্ত আমার ট্যাক্স ফ্রি। তো আমার তো ভাই মধ্যবিত্ত সংসার চালাইতেও মাসে 1 লাখ টাকা লাগে মানুষের, তো এটাকে তাইলে এটা 12 লাখ টাকা আমার শুধু খাবারের জন্য। আমি যে এই যে চা খাইতেছি এটার মধ্যে ভ্যাট দেওয়া আছে না, এই যে টি ব্যাগ, এটা ভ্যাট দেয় নেই, ভ্যাট দেয় নেই, ভ্যাট তো দিয়েছে। এই যে এই পানিটা গরম করছে, এই ইলেকট্রিসিটির মধ্যে ভ্যাট দেওয়া আছে না, তো আপনি সর্বক্ষেত্রে ট্যাক্স নিচ্ছেন, তো আপনি আমার খাবারটা ফ্রি করেন, অন্তত খাবার আর বাড়ি ভাড়া ফ্রি করেন। এইটা আপনি কি বুঝতে চাচ্ছেন? আপনি মাসে 1 লাখ টাকা খরচ, আপনি বছরে 12 লাখ, তো মিনিমাম আমি জামায়াত আমিরের এই 30,000 টাকাটাকে আপনি বিশ্বাসযোগ্য মনে করেন কি? না, 8 থেকে 10 লক্ষ টাকা ট্যাক্স ফ্রি করা দরকার। ট্যাক্স ফ্রি কথা বলছেন আপনি। তারপর বলা উচিত যে একজন মানুষের ফ্যামিলি বাঁচতে এই লাগে, তার এইভাবে তার ট্যাক্স ফ্রি স্ল্যাব করে দেওয়া উচিত। এটা বাস্তবসম্মত, এই আমাদের যে ট্যাক্সের স্ল্যাবটা এটা বাস্তবসম্মত না গেল ওইটা, এবং এটা নিয়ে আমি কোনো নোংরামির পক্ষে নই। নাম্বার 2 হচ্ছে জাতীয় সরকার। দেখেন, আমি আপনাকে 1 মিনিট সময় নেব, পরে দরকার হলে 60 1 মিনিট বাড়িয়ে। 1948 সালে যেখানে লিয়াকত আলী নুরুল আমিনরা যেখানে
লিয়াকত আলী, হ্যাঁ লিয়াকত আলীরা যেটা ভুল করলেন যে অপোজিশনের যে একটা স্পেস দেওয়া দরকার, শেরে বাংলা সরার দিকে অ্যাকোমোডেট করলেন নাই। তারা শেরে সরোয়ার দিকে আনসিটেড ঘোষণা করে দিলেন, শেরে বাংলা একে ফজলুল হককে আনসিটেড ঘোষণা করে দিলেন। যে এই যে করে যে এইটা যে ডেমোক্রেসি চর্চার যে পথটা রুদ্ধ করে দিলেন, যার জন্য 54 সালে পাকিস্তান, 52 সালে এটা শেষ হয়ে গেছে, 54 সালে এটার যুক্তফ্রন্টের নির্বাচন এটা হলো। আরেকটা হলো আমি আপনাকে বলতেছি, শেখ মুজিব যেটা 1972 সালে এবং ওই একই সময় জওহরলাল নেহরু 1948 সালে ওদের একটা অপোজিশন তারা তৈরি করে দিতে পারছে। আচ্ছা আসুন, 1972 শেখ মুজিব 73 নির্বাচনে 7 সিট দিলেন অপোজিশনকে, যেটা অপোজিশনের স্পেস ছাড়তে পারলেন না। বাট 79-তে শেখ জিয়াউর রহমান 93 সিট ছেড়েছেন অপোজিশনকে, এমনকি মোহাম্মদ তোহা যিনি গুপ্ত রাজনীতি করতেন। তো সেই কারণে আমি বলতেছি আইডিয়াল থেকে আইডিয়াল 12 সিট মনে হয় পাইছিল, আইডিয়াল 10 সিট না 12 সিট। আমি যদি আমার একটা প্রশ্ন করি, শেষ করে দিতে হবে, সেটা হচ্ছে জামায়াতকে তো জাতীয় সরকার নেবেন না এরকম না, এখন কি বিএনপির সেই নীতি চেঞ্জ হয়েছে কেন, জামায়াতকে জাতীয় সরকার নেবে? জামাতের সাথে যখন জাতীয় সরকারের কথা ছিল তখন এটা হাসিনা ফ্যাসিস্ট হাসিনা উপস্থিত ছিল। আজকে আমার এখানে বাংলাদেশের দায়িত্বশীল অপোজিশনটা কে হবে এটা সবাই বসে বলা উচিত, যে একটা দায়িত্বশীল সরকারি দল থাকবে, যেমন একটা দায়িত্বশীল অপোজিশনও থাকবে। যেমন একসময় ইংল্যান্ডে বলা হয়তো হার লয়াল অপোজিশন, আমরা হার লয়াল অপোজিশন না বললে ইয়েস হার লয়াল অপোজিশন, রাষ্ট্রের জন্য লয়াল অপোজিশন, রাষ্ট্রের জন্য লয়াল অপোজিশন একটা দরকার তো ভাই। জি, এখানে সবাই জাতীয় সরকার বসে থাকেন তাহলে বাকশাল হয়ে যাবেন। বাকশাল মানে জাতীয় সরকার মানে বিরোধী দল বানাতে চাচ্ছেন জামায়াতকে? আমি না, আমি বিরোধী দল বানানোর যে কোনো দল, আচ্ছা আমি বলছি যে কোনো কেউ একটা দায়িত্বশীল সরকার হবেন, একটা দায়িত্বশীল বিরোধী দল হবে। ধন্যবাদ। তাইলে ডেমোক্রেসি চর্চাটা হবে। আচ্ছা, যে শাহরিয়ার কবির ব্যারিস্টার, এনসিপির তো যুক্ত হওয়ার পর জামায়াতের নারী নেত্রীরা বের হয়ে গেলেন, এটা কেউ কেউ বলছেন যে নারী, যেহেতু জামায়াতের কোনো নারী প্রার্থী নেই, তাদেরও সেই সুযোগ নেই, যে এনসিপির নারী নেত্রীরা তারা সে কারণে বের হয়ে গেছে। আবার কেউ কেউ বলছেন জামায়াতের কারণে এনসিপি এগুলো বাদ দিতে বাধ্য হয়েছে। আসলে বিষয়টা কি? আচ্ছা, তার আগে আপনার আগের প্রশ্ন ভাই ঠাকুর ভাই যা বলছে তা অ্যাডপ্ট করে নিয়ে পাশে একটু যোগ করি। কাদের সিদ্দিকীর কাদেরিয়া বাহিনী, তারা 71 সালের পরে কিন্তু বলতে এত লোককে এত জায়গায় হত্যা করছে। মরহুম আব্দুল জলিল আমাদের প্রাণপ্রিয় নওগাঁর নেতা, উনি বলছেন উনি এবং ভাষা সৈনিক মতিন এনারা বগুড়ার স্টেট ব্যাংক লুট করে সেই সময় যুদ্ধের খরচ চালাইছেন। সো আপনি যুদ্ধকালীন সময় যে কাজগুলো করবেন সে কাজগুলোকে পরবর্তীতে কিন্তু আপনি বলতে পারবেন না এটা অপরাধ। ঠিক একই জিনিস এই মাহাদির ক্ষেত্রে ভাই যে ইন্টারপ্রিটেশন দিল, মাহাদির বলা উচিত হয়নি, আমি এটাকে সমর্থন করি না। আমার কথা হলো সে যে ওয়েতে বলছে সেটা হয়তো কারেক্ট না, কিন্তু সে যে কাজটা করছে এর জন্য হি শুড নট বি পানিশ। কারণ তাকে ইন্ডিমিনিটি দেওয়া হয়েছে, কারণ মুক্তিযুদ্ধে তো আপনি মানুষ খুন করছেন, অন্য সময় তো তার ফাঁসি হতো। সো যে সেপাই গুলি করে আমার 5 জন ভাইকে হত্যা করলো সেই লোকটাকে আমার ডিটার করে তো এই বিপ্লবটা হয়েছে। সো মাহাদির এই স্টেটমেন্টের কারণে আপনি তাকে ভিতরে ঢুকাবেন, যেখানে গভর্নমেন্ট নিজে বলছে হি ইজ ইনডিফাইড, তাহলে এটা দ্বৈত আচরণ। দ্বিতীয় একটা জিনিস বলি, আপনি এই সাংবাদিক ভাইয়ের কথা বলি, শোনেন, মত প্রকাশ স্বাধীনতা সবার থাকবে, কিন্তু আপনি কোনো এজেন্ডা কারো বাস্তবায়ন করবেন না এবং প্রভোক করবেন না, যে প্রভোকেশনের ফলে দেশে অস্থিরতা তৈরি হয়। যেমন সুরভির ক্ষেত্রে যখন আমি আজকে সকালবেলায় বললাম যে সরকারের একজনকে এই সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না কেন, বললো ভাই সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নিলে এরা বলবে মত প্রকাশ স্বাধীনতা আমরা বাধা দিচ্ছি। আমি বললাম তাহলে পুলিশকে তুমি করতেছো না কেন 17 থেকে 21 করার জন্য? বললো ভাই পুলিশ নাই, তাদের মনোবল ভেঙে গেছে। এই কথা বলে আইজি সাহেব নিজেই বলতেছেন। আর নতুন করে এই যে সমস্ত ছাত্ররা বলছে পুলিশের কে এই মানে জুলাই বিপ্লবকে বাধাগ্রস্ত করছে তাদের একটা লিস্ট করা। এটা শুনে পুলিশের মধ্যে নাকি মনোবল ভেঙে যাচ্ছে। তাহলে ওই ভাই যে কথা বললো, আমরা কিন্তু এটা মানে আনইউজুয়াল পরিবেশের মধ্যে আছি। সো আমাদের অনেক কিছু অনেকভাবে কম্প্রোমাইজ। এবার আপনার প্রশ্ন আছে, মেয়েদেরকে সিট দিবেন বলে আমিরে জামাত বাংলাদেশ জামাত ইসলামের বোনদেরকে সিট দেননি, আপনাকে একদম সত্যি কথা বলে দিলাম। এবং আমাদের কাছে লিস্টই দেওয়া হলো 15 থেকে 20টা যে এনসিপির এরা কি করবে, এই মেয়েগুলোকে দেওয়া হবে। দেখেন আপনার ডক্টর মিতুকে জামাত ঘোষণা দিয়েছিল না, জামাত এটা বলেই দিছিল যে তোমাদের যেহেতু মেয়ে দেওয়া হচ্ছে সেজন্য আমরা ওই সিটগুলোতে দিব না, মেয়েদের দিচ্ছি না, কারণ তোমরা তো মেয়ে দিচ্ছ।
এবং আপনি একটা জিনিস, ডক্টর মিতুকে জানা দেওয়া হলো না ঝালকাঠিতে, ডক্টর মিতু তো এনসিপিরই। এখন এনসিপির যে বোনেরা তারা আজকে যে জামাতের সাথে, আপনি যদি বলেন যে জামাতের সাথে আমার কি কারণে আপনি চলে যাবেন, এটা আপনার রাজনৈতিক আদর্শ, কিন্তু মেয়েদেরকে সিট দেওয়া হবে না এইরকম কোনো ব্লেম, বরং জামাত ক্ষতিগ্রস্ত হলো যে এই মেয়েগুলো চলে যায়। এই মেয়েগুলো যদি এনসিপি হয়ে থাকতো তাহলে এত তো সব কনফার্ম সিট। এবং একটা জিনিস দেখেন, জামাত কিন্তু বলেনি এনসিপিকে তোমার এই 30টা সিট দিলাম, তা কিন্তু বলেনি, বলছে 30টা সিট দিলাম, যাকে ইচ্ছা যেখানে ইচ্ছা তুমি কি দাও, নমিনেশন দাও। হাদির জায়গাতে কি হলো, উইথড্র করা হলো না জামাতের প্রার্থী, যেখানে যেখানে প্রার্থী এনসিপির জন্য কিন্তু এই ওপেন কি চেকটা দিয়ে দেওয়া হয়েছে। সুতরাং এই মেয়েদেরকে অ্যাকোমোডেট করার জন্য জামাত নিজে বরং তার প্রার্থীদেরকে দেয়নি। সেই কারণে আজকে ডক্টর মিতু সিট দেওয়ার মাধ্যমে প্রকাশ পায় যে এখানে জামাতে ইসলামের সাথে এই মেয়েগুলোর কোনো সম্পর্ক নাই, রেদার এদের হয়তো নিজেদের পারসেপশন হয়তো আলাদা। কারণ এনসিপি তো কোন তার যে আদর্শ, সে আদর্শ কিন্তু এখনো তারা জুলাইয়ের বাইরে কোনো আদর্শ এখনো সেট করতে পারে নাই। তো তারা যতকাল যেটা দেখলাম, তারা বললো কেন বিএনপির সাথে যায়নি, জামাতের সাথে গেছে। এখানে কিন্তু একটা কথা তারা বলছে, এই নাসিরুদ্দিন পাটোয়ারি কি বলছে, যে আমরা ব্যালেন্স করে দেখছি, যে আমাদের কাছে মনে হয়েছে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে যাদের কঠোর অবস্থান, আমরা সেদিকে যাব। এখন সেটা নাসিরুদ্দিন সাহেবই বলতে পারবেন, যিনি জামাতের মধ্যে এটা যদি বেশি দেখে থাকেন সেজন্য জামাতের কাছে আসছেন, এন্ড কেন দেখছেন, কিভাবে দেখছেন, উনি ভালো জানেন। তবে আমাদের কথা যে লাস্ট এদেশে আপনি যেভাবেই বলেন ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে, ভাই যেটা বলে শক্ত বিরোধী দল লাগে, কিন্তু তার আগে আপনাকে ইনস্টিটিউশন গুলো দাঁড় করাতে হবে। একটা আনইউজুয়াল পরিবেশ, ইনস্টিটিউশন দাঁড় নাই, আপনি শক্ত বিরোধী দল করলেন, বিরোধী দল এমনি শক্ত হয়ে যাবে। কিন্তু এই যে সিট দেওয়ার কথা, সিট দিয়ে কোনদিন শক্ত বিরোধী দল হয়নি, 79 সালেও হয়নি। এরশাদ সাহেব আসম আব্দুর রবকে সিট দিয়ে গৃহপালিত কি বিরোধী দল বানাতে চাইছে। এই যে এরশাদকে গত 3 বারের জাতীয় পার্টিকে যেভাবে কে বিরোধী দল, সেটা এরশাদ সাহেব আর শেখ হাসিনাই জানেন। এবং সেটার হচ্ছে ইনোভেশনে যে বললো যে ইন্ডিয়ান তখনকার যে পররাষ্ট্র সচিব ওই ভদ্রমহিলা এসে তো ডেফিনেশনও বদলায় দিল ডেমোক্রেসি। বেশিরভাগ সংখ্যক রাজনৈতিক দল ইলেকশনে গেলে ইলেকশন লেজিটিমেট, সুজাতা তো তাই করে গেল। এবং এই যে সিএমএইচে ভর্তি করে সেই ইলেকশন করায় দিয়ে চলে গেল। এইটা আমরা আর কোনোদিন এদেশে হতে দেব না। ধন্যবাদ মোশাররফ আহমেদ ঠাকুর। আজকে শরীফ ওসমান হাদি হত্যা মামলার চার্জশিট দিয়েছে প্রায় 17 জনের, ফয়সাল করিম সহ 17 জনের বিরুদ্ধে চার্জশিট হয়েছে। এবং এর আগে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন তা এই সরকারের মেয়াদে হাদি হত্যা মামলার বিচার সম্পন্ন করা হবে, কতটুকু সম্ভব? জাস্টিস হারিড, জাস্টিস ভারিড, জাস্টিস ডিলেড, জাস্টিস ডিনাইড, এটা হচ্ছে একটা পুরোটা যে সত্যতা না, এটা একটা প্রবাদের মতো আর কি। তো এই জন্য এটা পড়ানো হয়, বলা হয় আর কি, সারা বলেন। তো এই জন্য আমি বলছি যে বিচারের ক্ষেত্রে অতি দ্রুততা দরকার নাই, অতি দেরি করাও দরকার নাই। যেমন সাগর রুনির আজকে 14 বছর হয়ে গেছে, চার্জশিট দিতে পারেন, চার্জশিট দিতে পারেনি। তো এটা এই সরকারের আমলে কয়েকবার পিছিয়ে গেল, এইটা যেমন দরকার নাই, এই সরকারও 16 মাসে দিতে পারেনি। তো সেইখানে ওসমান হাদির বক্তব্যটা হচ্ছে, আমি বলছি যে ন্যায্যতা, ন্যায়, ইনসাফ এর ভিত্তিতে যেন, এবং জেনুইনলি যেন বিচারটা জেনুইন যেন হয়। যেমন আপনার মনে আছে কিনা মনির এবং খুকুর বিচার, মনির এবং খুকু মানে 90 সালে মনির এবং খুকু দুইজনেরই ফাঁসি হলো বিচারিক আদালতে। ডাক্তার এবং খুকু এই যে তো খুকু শারমিন রিমার হত্যাকারী হিসাবে, মনির হয়ে গেল, মনিরের ফাঁসি কার্যকর হলো। বাট খুকু একবারে না বেকসুর খালাস পেলেন হাইকোর্টে গিয়ে, কারণ কোর্ট প্রমাণ করতে পারে নাই, নিম্ন আদালত এটা প্রমাণ করতে পারে নাই যে খুকুর সাথে সম্পর্কের কারণে মনির তার স্ত্রীকে হত্যা করেছে। তো যাই হোক, আমি আপনাকে বলছি যে আমার কথাটা হচ্ছে যে বিচারটা যেন এমনভাবে না হয় যে খুকুর বিচারটা, আমরা তখনই বলছি যে খুকুর বিচারটা এটা ন্যায়সঙ্গত হচ্ছে না। এখানে যেন কোনো নির্দোষ মানুষকে যেন ফাঁসিয়ে দেওয়া না হয়, এটা আমি বলবো যে এটা পুলিশ, আমাদের দেশের পুলিশ বিভিন্ন সময় করেন, যে তাড়াহুড়ার জন্য অনেক লোকজন অ্যারেস্ট করে ফেলেন, অ্যারেস্ট করে এইটা করেন, এইটা যেন এই প্র্যাকটিসটা যেন না হয়। ধন্যবাদ।